সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে এইচপিভি ভ্যাকসিন বা হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, এই ভাইরাসটার এগেনস্টে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম চালু হয়েছে। এটাকে আমি সাধুবাদ জানাই এবং সবাইকে জানাতে চাই যে এইচপিভি ভাইরাসের কি, এইচপিভি ভাইরাসের ভ্যাকসিন কিভাবে কাজ করে এবং সেটা কাদের দেওয়া উচিত। আপনারা হয়তো খবরে শুনে থাকবেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন যে 14 বছর বয়সী মেয়েদের এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। এটা একটা অত্যন্ত মহৎ উদ্যোগ এবং কেন এটা নেওয়া উচিত এবং এই সম্পর্কিত কি কি ভুল ধারণা রয়েছে সেগুলি আমি আপনাকে বলছি। এইচপিভি ভাইরাস কি? এইচপিভি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসটা দিয়ে কয়েকটা ক্যান্সার হয়। যেমন ধরুন, প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারটা আমাদের দেশে মহিলাদের সবচেয়ে কমন ক্যান্সার এতদিন অবধি ছিল। এখন ব্রেস্ট ক্যান্সার বেড়ে যাওয়ায় ব্রেস্ট ক্যান্সার তাকে ছাপিয়ে যাচ্ছে, কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের বার্ডেন আমাদের দেশে অত্যন্ত বেশি। তো এই সার্ভাইকাল ক্যান্সার ছাড়াও অ্যানাল ক্যান্সার বা পায়ুদ্বারের ক্যান্সার, তাছাড়া ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার বা ওরোফ্যারিংস বা গলার একটা ক্যান্সার, সেটাও এই দিয়ে হতে পারে। এবং পুরুষদের জেনিটাল ওয়ার্ট যেটা বলে, সেটাও এই এইচপিভি ভাইরাস দিয়ে হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সার্ভাইকাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, জেনিটাল ওয়ার্ট, এগুলি সবই কিন্তু এইচপিভি ভাইরাস দিয়ে হতে পারে। তো কিভাবে হয় এইচপিভি ভাইরাস? সবচেয়ে সমস্যার কথা হলো যে এই ভাইরাসটা যখন ইনফেক্টেড হয় মানুষের কিন্তু কোনো সিমটম হয় না। মানে আপনার যদি এইচপিভি ভাইরাস ইনফেকশন হয়, আপনি কিন্তু এইচপিভি কোনো রকম আপনার সিমটম হবে না, আপনি বুঝতে পারবেন না যে আপনার কোনো অসুখ করেছে। এবং এই ভাইরাসটা ইনফেক্ট হলে কিন্তু সারা জীবন রয়ে যায়। তারপরে তারা যে অংশে রয়ে যায় সেই অংশের কোষের ডিএনএটাকে ক্রমাগত আঘাত করে তার পরিবর্তন করে সেখানে ক্যান্সার করে দেয়। তো এই জন্য এইচপিভি ভাইরাস থেকেই মূলত জরায়ুর মুখের বা সার্ভাইকাল ক্যান্সারটা হয়। কাজে আমরা যদি এইচপিভি ভাইরাসকে প্রতিহত করতে পারি, তাহলে কিন্তু আমরা জরায়ুর মুখের ক্যান্সারটা সম্পূর্ণ প্রতিহত করতে পারবো। এইবার কথা হলো যে এইচপিভি ভাইরাসটা হয় কি করে, সংক্রমণটা কিভাবে হয়। মহিলারা কিন্তু এইচপিভি ভাইরাসে ডাইরেক্টলি সংক্রমিত হন না, সংক্রমিত হন পার্টনারের থেকে, মানে যৌন সংসর্গের ফলে, মানে পুরুষ পার্টনারের থেকে, পুরুষ সঙ্গীর থেকে যৌন মিলনের ফলে এইচপিভি ভাইরাসটা চলে যায় মহিলাদের মধ্যে এবং তারপরে সেটা ইনফেক্টেড হয়ে গেলে সে জরায়ুর মুখে ধীরে 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 পরিবর্তন করে ক্যান্সার করে। তো পুরুষদের যৌনাঙ্গে এই ভাইরাসটা বসবাস করে বা যৌনাঙ্গে তাদের ইনফেকশনটা হয়। তার জন্যে কতগুলো কারণ রয়েছে, ভ্যাকসিন বলার আগে আমি সেগুলো বলে নিচ্ছি। পুরুষদের হাইজিন সম্পর্কে ধারণা আমাদের দেশে খুব কম রয়েছে। মনে রাখবেন যে পুরুষদের যৌনাঙ্গের মাথায় একটা স্কিন থাকে বা একটা ত্বক থাকে, যেটাকে আমরা পিপিউস বলি, যেটা পেছন দিকে টেনে যৌনাঙ্গের মাথাটা, যেটাকে আমরা গ্ল্যান্স পেনিস বলি, সেটাকে উন্মুক্ত করা যায়। এবং এই চামড়া দিয়ে সামনের অংশটা ঢেকে থাকার ফলে এই জায়গাটায় যে সিক্রিশন গুলো হয় এবং এই জায়গাটা যে ধরনের এনভায়রনমেন্ট থাকে, একটা আর্দ্র ময়েস্ট এনভায়রনমেন্ট থাকে, এই এনভায়রনমেন্টটা এইসব ভাইরাস ইনফেকশনের জন্য অত্যন্ত উপযোগী। তাই জন্য পুরুষদের হাইজিন মেনটেন করা খুব জরুরি। তার কারণ এই ভাইরাসটা থেকে কিন্তু পেনাইল ক্যান্সারও হয়, মানে পুরুষদের যৌনাঙ্গের ক্যান্সারও কিন্তু এই ভাইরাসটা থেকে হয়। এছাড়াও কিছু কিছু জেনাইটাল ওয়ার্ড বলি আমরা, সেগুলিও এই ভাইরাসটা থেকে হতে পারে। এবারে একটা প্রশ্ন হলো যে যৌনাঙ্গের এই যে স্কিনটা, সেটা অনেক সময় অনেক ছেলেদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে পেছন দিকে রিট্রাক্ট করা যায় না বা পেছন দিকে আসে না, টাইট হয়ে এঁটে থাকে, সেটাকে ফাইমোসিস বলা হয়। এই ফাইমোসিস কিন্তু পিনাইল ক্যান্সার বা পুরুষদের যৌনাঙ্গের ক্যান্সারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রিস্ক ফ্যাক্টর। কিন্তু দুর্ভাগ্যবশত এই জিনিসগুলোর খুব একটা খেয়াল করা হয় না, বিশেষ সামাজিক ট্যাবুর জন্য বা স্বাভাবিক লজ্জাজনিত কারণে ছেলেদের এবং বাচ্চা ছেলেদেরও বাড়িতে কেউ এই জিনিসটা অনেকেই খেয়াল করে না যে তার যৌনাঙ্গের চামড়া পেছন দিকে যাচ্ছে কি যাচ্ছে না, এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই
চামড়াটা পেছন দিকে টেনে সেটা রেগুলার পরিষ্কার করা, সেটা যে অত্যন্ত জরুরি সেটাও কিন্তু কেউ খেয়াল করে না। এবং অনেক ক্ষেত্রেই এই জিনিসটা এইভাবে চলতে চলতে ভেতরে খুবই একটা আনহাইজেনিক, এবং আপনারা অনেকেই পুরুষ মানুষরা খেয়াল করবেন যে দুর্গন্ধযুক্ত একটা সিক্রিশন হয়, মেগমা হয়, এবং সেটা ওখানে রয়ে যায়। এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতাটার কিন্তু একটা ভয়ঙ্কর অভাব রয়েছে, এবং এটা নিয়ে কেউ আলাপ আলোচনাও করে না। তো এইখানে এইচপিভি ভাইরাসটা আসা বাড়ে, এবং সেইখান থেকে মহিলাদের কাছে যায়, এবং মহিলারা আক্রান্ত হয়ে সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হন। এইবারে অনেক ক্ষেত্রেই অনেক রোগী প্রশ্ন করেন, বা এই জিনিসটা দেখা গিয়েছে যে সার্কামসিশন মানে এই যৌনাঙ্গের সামনে যে চামড়াটা, সেই চামড়াটা যদি কেটে বাদ দেওয়া যায় তাহলে কি এই জিনিসটাকে প্রিভেন্ট করা যায়? হ্যাঁ, খানিকটা করা যায়, এবং সেটা যদি খুব তার আর্লি লাইফে করা হয়। যেমন ধরুন জিউদের, এটা ধর্মীয় কারণে যারা ইহুদি তাদের কিন্তু জন্মানোর কিছুদিনের মধ্যেই এই যৌনাঙ্গের চামড়াটা যেটা সামনে সেটা কেটে দেওয়া হয় বা সার্কামসিশন করা হয়। এবং মুসলিমদের ক্ষেত্রে একটা বয়সের পরে সার্কামসিশন করা হয়। সার্কামসিশন করা হলে সেই যৌনাঙ্গের যে স্বাস্থ্য বা দ্য হাইজিন সেটা অনেক ভালো মেনটেন হয়, সেটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, এবং তাতে যে নোংরাগুলো জমা হয় সে নোংরাগুলো জমা হয় না। ফাইমোসিসের সমস্যাটা সম্পূর্ণরূপে চলে যায়। ফাইমোসিসের আরো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, শুধু এই জেনাইটাল ওয়ার্ড বা এই পেনাইল ক্যান্সার নয়, কিডনি অনেক ধরনের এফেক্ট করতে পারে, খারাপ হতে পারে, ইউরিনের সমস্যা হতে পারে। তো সেই জিনিসটা সম্পূর্ণ চলে যায়, এবং কিছু ক্ষেত্রে এটা এইচপিভি ভাইরাসের ট্রান্সমিশন কমাতে সাহায্য করে। তো এইটা হলো একটা প্রোটেক্টিভ বিষয়। কিন্তু আমাদের দেশে, যে দেশে হিন্দু প্রধান দেশ, এবং যে ক্ষেত্রে সার্কামসিশন বা সুন্নাত যেটা বলা হয় সেই জিনিসটা করা হয় না, সেক্ষেত্রে কিন্তু পেনাইল হাইজিন মেনটেন করাটা পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে খুব জরুরি, অত্যন্ত জরুরি। বিশেষ করে কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এবং অ্যাডোলেসেন্ট ছেলেদের ক্ষেত্রে তাদের কিন্তু এই জিনিসটার শিক্ষা সবাইকে দিতে হবে, যে যৌনাঙ্গের স্বাস্থ্য এবং তার হাইজিন মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এবং যদি ফাইমোসিস থাকে, চামড়াটা রিট্রাক্ট করা না যায়, তাহলে কিন্তু অবশ্যই সার্কামসিশন অপারেশন, ছোট্ট অপারেশন, সেটা যেন করে নেওয়া হয়। এবার আসছি মেয়েদের ক্ষেত্রে। এবার এই মেয়েদের তো এই এইচপিভি ভাইরাস ভ্যাকসিন দিতে হবে, তার কারণ এইচপিভি ভাইরাসের এই যে ট্রান্সমিশন সেটা প্রিভেন্ট করতে হবে আমাদের। তো এইচপিভি ভাইরাসটা যদি একবার হয়ে যায়, যেটা আমি বললাম, তাহলে কিন্তু সেটাকে কিওর করার আমাদের তেমন কোনো উপায় নেই। ভ্যাকসিনটা তাহলে কাকে দিতে হবে? ভ্যাকসিনটা এই বয়সে দিতে হবে যে বয়সে সেক্সুয়ালি অ্যাক্টিভ নয়, বা যৌন মিলন হওয়ার আগে ভ্যাকসিনটা দিতে হবে। কেননা তারপরে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তার মানেই এই নয় যে সবার ইনফেকশন হবে। যদি পার্টনারের এইচপিভি থাকে তবেই এইচপিভি ইনফেকশন হওয়ার চান্স। কিন্তু যখন আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি তখন আমাদের বোঝা সম্ভব নয়, বা পরীক্ষা করাও সম্ভব নয় সকলের কার ইনফেকশন হয়েছে কারো হয়নি। এই জন্য সারা বিশ্বে এই এজ গ্রুপটাকে ভ্যাকসিনেশনের জন্য ধরা হয়েছে, সেটা হলো 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের। 9 থেকে 14 বছরের মেয়েদের ভ্যাকসিনটা দেওয়া হবে, এইচপিভি ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটা 2টো ডোজ দিতে হয় যদি 9 থেকে 14 বছরের মধ্যে দিতে হয়। 0 ডোজ আর 6 বা 12 মান্থে আর একটা ডোজ, 2টো ডোজ দিলেই হয়ে যায়। তো এখন যেটা চালু হয়েছে সেটা ওনারা 14 বছর বয়সী মেয়েদের এই ভ্যাকসিনটা দেবেন বলেছেন, যেটা অ্যাবসলিউটলি জাস্টিফাইড। 14 বছর বয়সের মেয়েদের 2টো ডোজ দিলে তারা এইচপিভি ভাইরাস থেকে প্রোটেক্টেড হবে। এবার অনেকেই প্রশ্ন করেন যে আমার মেয়ের বয়স যদি 14-র বেশি হয়ে যায় তা আমি কি ভ্যাকসিন দিতে পারবো না? পারবেন। 24 বছর বয়স অবধি কিন্তু ভ্যাকসিন দেওয়া রেকমেন্ডেড। সেক্ষেত্রে 15 বছর বয়স থেকে কিন্তু আপনার 3টে ডোজে ভ্যাকসিন দিতে হবে, 2টোর বদলে 3টে ডোজে ভ্যাকসিন দিতে হবে। এইবারে অনেক রোগীর পরিজন বা এসে আমাকে জিজ্ঞেস করেন, তার বয়স হয়তো ধরুন আরো বেশি হয়ে গিয়েছে, 30-35, তারাও জানতে পারছেন যে ভ্যাকসিনটা দিলে প্রিভেন্ট করা যায়, তাদেরও কি দেওয়া যায়? এবার যদি 45 বছর বয়স অবধি ভ্যাকসিন দেওয়া যায়, কিন্তু সেটা কিন্তু ডাক্তারের সাথে আপনার পরামর্শ করে দিতে হবে। এবং আমি কারণটা যেটা আপনাকে বলে দিলাম, যে যদি একবার এইচপিভি ইনফেকশন তার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনটা কোনো কাজে লাগবে না। কাজেই যে বয়সকালটা আমার বলা হলো, যে সময়টার কথা আপনাকে বললাম, 9 থেকে 14 বছর, সেটাই কিন্তু সবচেয়ে এফেক্টিভ একটা টাইম যে সময়টা ভ্যাকসিন দেওয়া যেতে পারে।
এইবারে আমি আমার একজন রোগীকে বললাম যে আপনার মেয়েকে ভ্যাকসিনটা দিয়ে দিন, ওর তো এই বয়সের মধ্যে পড়ছে। তো তিনি আমাকে একটা অদ্ভুত কথা বললেন যে না ডাক্তারবাবু, শুনেছি ভ্যাকসিন দিলে নাকি ফার্টিলিটি কমে যায়, পরে বাচ্চা হওয়ার সমস্যা হয়। এই বিষয়ে কিন্তু আপনারা নিজেরাও সার্চ করে দেখতে পারেন। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের লিখিত ডকুমেন্ট আছে এবং সারা পৃথিবী জুড়ে আছে যে এই রকম কোনো প্রমাণ কিন্তু বৈজ্ঞানিকভাবে পাওয়া যায়নি যাতে আমরা সরাসরি কজাল রিলেশনশিপ বা আমরা বলতে পারি এই ভ্যাকসিনটা থেকে ইনফার্টিলিটি বা বাচ্চা হওয়ার হার কমে যেতে পারে। কাজেই এই ধরনের ভয় কিছু নেই। আদারওয়াইজ ভ্যাকসিনটা খুব ভালো, ওয়েল টলারেটেড। সামান্য কিছু ভ্যাকসিনের সাইডে ব্যথা বা কারো একটু 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 জ্বর জারি আসলেও আসতে পারে, কিন্তু ভ্যাকসিনটা খুব সেফ ভ্যাকসিন। কাজেই সরকার থেকে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেই ভ্যাকসিনটা আমার মনে হয় সকলেরই নেওয়া উচিত। দ্বিতীয় হলো, অনেকে জিজ্ঞেস করেন যে ছেলেদেরও কি দেওয়া যেতে পারে? অবশ্যই দেওয়া যেতে পারে ছেলেদের। তাতে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের হার কমতে পারে, পেনাইল ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারে। এবং আর একটা কথা, ছেলেরা যদি ইনফেক্টেড না হয় তাহলে ট্রান্সমিশন হওয়াটাও অনেকটা আটকে দেওয়া যেতে পারে। তো ছেলেরাও আমাদের টার্গেট গ্রুপ। কিন্তু এই মুহূর্তে সম্ভবত, আমার সঠিক জানা নেই, ছেলেদের জন্য সম্ভবত সরকার থেকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করা হয়নি। যদি ছেলেদের ভ্যাকসিন দেওয়ার কথা কেউ ভাবেন তাহলে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে ভ্যাকসিন দিতে পারেন। এটা ওরোফ্যারিংসের ক্যান্সার প্রিভেন্ট করে, এটা পেনিসের ক্যান্সার এবং অ্যানাল ক্যানালের ক্যান্সার প্রিভেন্ট করে, এবং সেই জন্য ভ্যাকসিনটা ছেলেদেরও দেওয়া যেতে পারে। কাজেই এই রইল ভ্যাকসিন নিয়ে কয়েকটা মিথ, এবং সেই মিথগুলো সম্পর্কে আমি আপনাদের একটু বললাম এবং এইচপিভি ভাইরাস নিয়ে বললাম। কাজেই এই সতর্কতাগুলো যদি আমরা নিতে পারি এবং ভ্যাকসিনেশন করতে পারি তাহলে কিন্তু আমরা সার্ভিক্স ক্যান্সারকে নির্মূল করতে পারি। দুর্ভাগ্যের বিষয়, এই সার্ভাইকাল ক্যান্সার কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা আমাদের মতো গরিব দেশের একটা রোগ, এবং সেই রোগটাকে যদি আমরা প্রতিহত করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক প্রাণ বাঁচাতে পারবো। তার কারণ আমি আমার আগের ভিডিওতে অনেকবার বলেছি যে আমাদের দেশের রোগীরা, বেশিরভাগ ক্যান্সার রোগী সঠিক চিকিৎসা পান না বা সঠিক চিকিৎসকের কাছে পৌঁছতে পারেন না, বা ইনফ্রাস্ট্রাকচার না থাকার ফলে চিকিৎসা সম্পূর্ণ করতে পারেন না, এবং এর সঙ্গে অনেক খরচও জড়িত রয়েছে। কাজেই এইটা করলে কিন্তু আমরা অনেক রোগীর প্রাণ বাঁচাতে পারবো, রোগটা প্রিভেন্ট করতে পারবো, এবং খরচা অনেকাংশে আমরা এই সংক্রান্ত যে খরচগুলো হয় সেগুলো আমরা বাঁচাতে পারবো।